আপনাকে যদি কেরানীগঞ্জ জনগণ মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে, তাহলে এই যে কেরানীগঞ্জে আমরা দেখতে পারলাম কিছু কিছু ওয়ার্ডের ভিতরে রাস্তাঘাট অবহেলিত রয়েছে, সেই বিষয়টা আপনি কিভাবে দেখবেন? ডেভেলপমেন্ট ওয়ার্কটা কখনো একসঙ্গে শুরু করে একসঙ্গে শেষ করা যায় না। এটা সময় সময় এটার পরিবর্তন হয়। যেমন আমি এই রাস্তাটা করছি যখন 40-50 ফিট, তখন মানুষ বলছে এত বড় রাস্তা কেন করলো। তো এখন এটা 80 ফুট হবে, দেখা যাবে আবার 20 বছর পরে এটা আরও 20 ফুট ভালো হতে ভালো হইতো। ডেভেলপমেন্ট প্রোগ্রামটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। যখন জনগণের সংখ্যা বাড়ে তখন রাস্তাঘাটের প্রয়োজন দেখা দেয়। আগে তো কেরানীগঞ্জে রাস্তাঘাট ছিল না, জমির আইল দিয়ে হাঁটতো, তাই না? তাই সুতরাং ইতিমধ্যে বোধহয় 59টা ছোট বড় রাস্তা এই 5টা ইউনিয়নে কাজটা চলমান। কোনোটা শুরু হয়েছে, কোনোটা শুরু হবে। তো সুতরাং যখন জন আকাঙ্ক্ষিত জন দুর্ভোগ মেটানোর জন্য যখন যে রাস্তা বা অনেক ধরনের আছে, পানির সংকট আছে, ড্রেনেজ সিস্টেম আগে কেরানীগঞ্জ ছিল না, এখন ড্রেনেজ সিস্টেমের প্রয়োজনীয়তাটা তীব্রভাবে দেখা দিচ্ছে। তো শুধু এগুলি কিন্তু জনগণের আকাঙ্ক্ষা মতেই এইগুলির সমাধান করতে হবে। এই কারণে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু সাধারণ মানুষের সাথে কথা বলছি, তাদের থেকে জানতে চেষ্টা করছি কোন জায়গায় কোন অসুবিধাটা আছে। এই স্কুলে একটা বড় বিল্ডিং করলে কিন্তু হয় না, কিন্তু স্কুলের শিক্ষার পরিবেশটা গুণগত মান সেটা কিন্তু লক্ষ্য রাখতে হয়। আপনারা জানেন যে প্রায় 16 বছর যাবৎ আপনার এদিকে বাগুড় থেকে আরম্ভ করে গুদারাঘাট পর্যন্ত বা ওইদিকে ফারগান্ডের আমিরেরবাগ পর্যন্ত যে খালটা আছে, খালটার একসময় খালের পানি মানুষে পান করতো। এখন কচুরি পানায় এটা হচ্ছে একটা মশা উদ্যোগ এবং কেমিক্যালস, নানা ধরনের নোংরা বর্জ্য। এটা আপনার জেনে রাখেন যে এটাও টেন্ডার হয়েছে আপাতত 46 কোটি টাকার, কিন্তু এটা 46 কোটি টাকা থাকবে না, এটা 1000-1200 বা আরও বেশি বাড়তে পারে। আপাতত ওরা থেকে সুবাইডা চিতাখোলা থেকে শুরু করে কাজটা শুরু করবে। এমন শুরু করে ওরা নিচ থেকে প্রায় 30 ফিট বা 25 ফিট নিচ থেকে গার্ডওয়াল করবে, গার্ডওয়াল করে 2 সাইডে ওয়াকওয়ে করবে। এর মাঝখান দিয়ে এটা খনন করার মধ্য দিয়ে আর আরেকটা জিনিস হলো এখানে একটা ড্রেনেজ সিস্টেম থাকবে যাতে ওই খালের মধ্যে নোংরা পানিটা না যায়। আবার এখানে আমি কিছু রিভাইজ করছি যে এই যে খালটা দিয়ে আমি 2 ভাগ করলাম 2টা এরিয়ারে, তো মাঝে মাঝে এপার থেকে উপরে যাওয়ার জন্য ব্রিজও থাকবে। তাতে এই পর্যন্ত 8টা দেওয়া হয়েছে, হয়তো আরও 2-1টা বাড়তে পারে, যাতে খালের কারণে এপার ওপার যাইতে কষ্ট না হয়। বা পুরানা যে ব্রিজগুলো আছে বেশি হাই, যেহেতু কিন্তু নৌকা চলাচল বন্ধ, সেই কারণে এখন এটা স্বাভাবিক স্লোপ থাকবে যাতে গাড়ি উঠতে নামতে কষ্ট না হয়। আরেকটা জিনিস হলো যে সবচেয়ে কঠিন হলো সুবেডা টোটাল ইউনিয়নটা, আগানগর, লোকসংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিত বাড়িঘর, ড্রেনেজ সিস্টেম নাই। সেই কারণেই এইটাকে খুব আস্তে ধীরে এটা সব কাজগুলি সমাধান করতে হবে। অনেকেই বাড়িঘর করছে, ভালো বাড়িঘর করছে, গাড়ি আছে, গাড়ি নিয়ে বাড়িতে ঢুকতে পারে না। তো এই সমস্যাগুলি সমাধান করতে হবে সেই এলাকার জনগণকে সাথে নেওয়া, কারণ সাধারণ মানুষদের সম্পৃক্ত না হয় এই কাজগুলির স্বার্থান্বেষী মহল, যারা একটু 10 ফিট 20 ফিট জায়গা খাস খতিয়ানে দখল করে রাখছে, তাদেরকে দখলমুক্ত করতে একটু কষ্ট হয়। এই জন্যই জনসম্পৃক্ততা থাকবে। এবং আমি হয়তো কাজটা শুরুর সাথে সাথেই এই খালের 2 পারে যারা আছে তাদের নিয়ে কথা বসবো যাতে তারা সহায়তা করে। জি, ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে। এখন কি আমরা একটু জানতে চাবো যে মাদক, আপনার কর্মীরা যে প্রত্যেকটা ওয়ার্ডে সম্মেলন করেছে, প্রত্যেকটা ওয়ার্ডের ভিতরেই আপনি মাদক নিয়ে প্রচুর ব্যবস্থা নিচ্ছেন যাতে এই কেরানীগঞ্জে মাদককারীর ঠাঁই নাই। আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন? মাদকটা বর্তমান যে অবস্থা, সেই অবস্থাতে মাদকের যে এটা নেতিবাচক প্রভাবটা
এটা বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ না, তবে অন্যান্য দেশে মাদকের সমস্যাটা আরও 30-40 বছর আগে ছিল। তো সেখানে তারা নিয়ন্ত্রণ অনেকটাই করতে পারলো। আমাদের দেশে মাদক ছিল না এক সময়, কারণ বড়দের সামনে একজনে কখনো একটা সিগারেট টান দিত না। কিন্তু মাদকটা এত ব্যাপক লাভ করছে এবং মাদকের উৎস কেন্দ্রটা হলো সীমান্তের ওপার। এবং এই যে মায়ানমার বর্ডার দিয়া প্রতিদিন কোটি কোটি টাকার মাদক আসে, এখান থেকে ছড়ায় পড়ে সারা দেশে। এটা কিন্তু কোনো দলের সমস্যাটা না, এটা একটা জাতীয় সমস্যা। অর্থাৎ এই যে প্রতিবাদী যুব সমাজ যারা নিজের সৃষ্টিধর্মী, তাদেরকে একদম লাইফটাকে স্পয়েল করে দেওয়ার জন্য এটা খুব পরিকল্পিতভাবে মাদকটা এই দেশে আসতেছে। এবং সেখানে যতই জিরো টলারেন্স দেখাই না কেন, এই ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে একটা জনসচেতনতার দরকার। এটা সামাজিক আন্দোলন করা দরকার। এই আন্দোলনের জন্য প্রত্যেকটা ঘরের লোক সামিল হয়, কারণ একটা মানুষের টাকা গেলে টাকা ফেরত পাওয়া যাবে। কিন্তু একটা ঘরে যদি একটা মাদক সেবী বা 2টা মাদক সেবী ঢুকিয়ে দেওয়া যায়, সে পরিবারটা ধ্বংস হইতে বেশি সময় লাগবে না। এটা শুধু এটা আমাদের জাতীয় সমস্যা, এটা কোনো কেরানীগঞ্জের পার্টিকুলার সমস্যা না। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়াতে এবং সবার কাছে সহযোগিতা চাইছি যে আমাদের এই মাদক বিরোধী আন্দোলনে আপনারা সামিল হবেন এবং যার যার ঘর শেষে রক্ষা করবেন, চেষ্টা করেন। এখন আমরা তখন ক্ষমতায় নাই, ক্ষমতায় থাকলে আমাদের প্রথম শুরু করতে হবে মাদকের উৎসটা, মাদকটা কোন কোন পথে বাংলাদেশে ঢোকে, এইটা রদ করতে পারলেই আস্তে আস্তে মাদকের প্রভাবটা কমতে থাকবে। আর আমাদের বিশেষ করে সাংস্কৃতিক চর্চা, খেলাধুলার চর্চা প্রত্যেকটা স্কুলে বাড়াতে হবে। সারা বছর বিভিন্ন ধরনের খেলায় যুবকদের রাখতে পারলে সেনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মনের দিকটা ভালো থাকবে। এরা মাদক যে গরিব মানুষের ছেলেরা খায় তা না, হতাশার থেকে না। মাদকটা মনে বেশি ধনী ঘরের ছেলেরা বেশি খায়। এটার একটা সামাজিক কারণ আছে, কারণ যারা সম্পদশালী তারা সারাক্ষণ ব্যস্ত থেকে ওই অর্থের পিছনে। দেখা যায় যে ছেলে মেয়ের সাথে তার কথা হয় না, এক টেবিলে খাওয়া হয় না, মা থাকে ব্যস্ত, বাপ থাকে ব্যস্ত, অর্থাৎ ওদের মধ্যে একটা ভালোবাসার অভাব দেখা দেয়। এই ভালোবাসার অভাবটা ওরা এই প্রাচুর্যের মধ্যে হতাশ হয়ে যাওয়ার পরেই ওরা এই মাদকটাকে গ্রহণ করে। তো সেই ক্ষেত্রে তো গার্জিয়ানেরও যেটা তার ছেলে মেয়েদেরকে একটা সময় যে দেওয়া, তাদেরকে মধ্যে যে একটা ভালোবাসার যে বন্ধনটাকে এটা উন্নত করতে হবে। আরেকটা আছে যে নতুন একটা বেরোচ্ছে, এটা বিশেষ করে মেয়েদেরকে বেশি আসক্তি করে। অর্থাৎ এইটা খাইলে নাকি স্লিম থাকে, অর্থাৎ সে মোটা হবে না। এখন যারা নাকি আদরে ঘরে দুলালি, তারা স্লিম থাকার জন্য খায়, কিন্তু এই স্লিম থাকার জন্য খাইতে গিয়ে দেখে তার ক্ষুধা তৃষ্ণা তো বরবাদ হয়, শেষ পর্যন্ত তার ঘুমও হারাম হয়ে যায়। তো সুতরাং প্রত্যেকটা জিনিসই কিন্তু ঢোকে এক একটা গুজবের উপরে। আমি যদি ভুল না করে থাকি, আমি এটাকে নিবিড়ভাবে অনেকভাবে চিন্তা করে আবিষ্কার করতে চেষ্টা করছি কেন মাদকটা এইভাবে আসে। সেটা আমি বললাম, সন্তানদের ভালোবাসার অভাব থাকে, মা বাবা অকারণে বকাঝকা করে, তাদেরকে মানে বুঝে সুঝে ভালো পথে আনার চেষ্টা কম করে, খেলাধুলার ব্যাপারে তাদের অনীহা বেশি থাকে। এই যে আমাদের যে প্রাচীনকালের যে খেলাধুলা আছে কত ধরনের 12 মাস, সেই খেলাধুলাগুলোর মধ্যে যদি যুবকরা একবার একাত্ম হয়ে যায়, তো অটোমেটিক্যালি এই মাদকের সমস্যাটা সমাধান হওয়ার সম্ভব। যে আরেকটি বিষয় আমরা জানবো যে কেরানীগঞ্জে আমরা জানতে পারলাম বহুতই জায়গা জমিন দখল করেছে, অসহায় মানুষের জমিন আওয়ামী লীগ সরকারকালীন কিছু আওয়ামী লীগ দলীয়ভাবে তারা জায়গা জমিন দখল করেছে। আসলেও আপনি যদি জয়যুক্ত হন, জনগণ যদি আপনাকে জয়যুক্ত করে, তাহলে এই জায়গা জমিন যারা দখল করেছে সেইটা নিয়ে কি আপনি সাধারণ মানুষকে পাশে সেবায় দিবেন? জায়গা জমিন দখলটা কবে শুরু হয়েছে আমি জানি না। সমাজের মধ্যে একটা দুষ্ট গ্রহ থাকে যারা সবসময় সিলিন্ডার অফিসে ঘোরাঘুরি করে এবং জমির মধ্যে ফাঁক ফোকর বের করে। আমার বলতে দ্বিধা নেই, যদি কেরানীগঞ্জে জরিপ করা হয়
তো শতকরা প্রায় 80% জায়গা হলো সিএসটা কোটে হিন্দুদের। জি, এই হিন্দুরা চলে গেছে, জি, কেউ বিক্রি করে গেছে, কেউ বিক্রি করে যায় নাই, অথবা তাদেরকে ওয়ারিস্টদেরকে খুঁজাই না, আবার আরেকটা দলিল বানানো, এই একটা আছে। আরেকটা হলো যে আমাদের কেরানীগঞ্জের যে টেন্ডেন্সিটা দাঁড়াচ্ছে গত 40 বছরে, মানে যত তত ছাতার মতো ঘুরে উঠছে হাউজিং ব্যবসা, জায়গা নেই এটা সাইনবোর্ড। আর এই হাউজিং ব্যবসা যত দেখবেন যদি জরিপ করেন, তার মধ্যে যেখানে খাস খতিয়ানের জায়গা বেশি থাকে হাউজিংটা ওইখানে গড়ে ওঠে। এবং এইটারও একটা রেজিস্ট্রি নিয়ম আছে কীরকম, খাস খতিয়ানের জায়গাটা যেটা ই করে ডেভেলপ করার পরে যে প্লট করে, ওই যে প্লটটা এই অমুক সেটার এই প্লটটা এত নাম্বার রোডে, কিন্তু ওখানে দাগ নাম্বার মোজার নাম্বারটা উল্লেখ করে না, ফলে রেজিস্ট্রিটা হয়ে যায়। কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা যায় যে ওই জমিটা আসলে এই প্রজেক্টের না। এই যে এরকম আছে অনেকের, এই বিভিন্ন প্রজেক্ট আমি নাম বলছি না, আছে যে তারা প্লট নাম্বার দ্বারা রেজিস্ট্রি করে দিচ্ছে, এখন মালিক দাঁড়িয়ে গেছে, মালিকটা তো এখানে আবার এইটা করতেছে। তো এখানে যে কিছু যে ভূমিদস্যু ভিত্তিটা আছে, আমাদের এখানে এক ধরনের টাউ শ্রেণীর লোক আছে যারা এইসব অপকর্মে সহযোগিতা করে হাউজিং এলাকা। এটার সংঘাত ছোটোখাটো না, অনেক বড়। তো এখন আমরা তো চেষ্টা করতেছি যে আমাদের প্রথমেই সব হাউজিং এলাকাদের বলছি, তোমরা যাদের জায়গা কিনছো তাদের টাকা বুঝিয়ে দাও, আর যাদের থেকে প্লট বিক্রি করছো তাদের প্লট বুঝিয়ে দাও। এগুলো আছে, এগুলো হবে। আর যেটা যে দখল বেদখল পুনরুদ্ধার, আওয়ামী লীগের যদি 16 বছরে এখানে বেদখল, অনেক জায়গা, অনেকের দোকান দখল, অনেকের বাড়ির বারিন্দা দখল, এইটা দখল সেটা দখল আছে। এখন এটা যখন আমি পুনরুদ্ধার করতে চাই, এই আপনাদের টেলিভিশন আর এই মিডিয়া কয় বিএনপি দখল করতেছে, আমি যেটা পুনর্দখল করে দিলাম মালিককে সেটা বলে না। তো এখন তার মানে হলো যে 16 বছর আওয়ামী লীগ বৈধ অবৈধভাবে যত দখলে রাখছে তাদেরকে দখল থেকে উচ্ছেদ করা যাবে না। অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেছে, যার যা সম্পদ আছে তারই থাকবে। এটা বিশেষ করে সুবৈডা, কালীগঞ্জ, জিঞ্জিরা এই অঞ্চলটাতে বেশি। অর্থাৎ অনেকের দোকানপাট নিয়ে গেছে, তাদেরকে মার্কেটে ঢুকতে দেয় নাই। এখন তো ওর সাইনবোর্ড আছে, 16 বছর থেকে সাইনবোর্ড দেখতে একজনের, আসল মালিকের তো সাইনবোর্ড দেখছে না। ওই আসল মালিক যখন কাগজপত্র নিয়ে আসে, আমরা যখন তাকে তালাটা খুইলা তার জায়গাটাকে বুঝিয়ে দিতে যাই, তখন এই পত্রিকায় লেখায় বিএনপি দখল করতেছে সব জায়গায়। এটা তো দখল না, এটা পুনর্দখল, পুনরুদ্ধার, নট পুনর্দখল, পুনরুদ্ধার। তো সেই কারণে মিডিয়াতেও কিন্তু অসৎ প্রকৃতির লোকের অভাব নেই নিউজ করার জন্য। তো সেই কারণে আমাদের এই উদ্যোগগুলোই অনেক ক্ষেত্রেই একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে মিডিয়ারও যদি একটু রেসপন্সিবল হয়, দায়িত্বশীল হয়, তাহলে যেমন আমার একটা নির্দেশ আছে, যা আছে থাকুক, তোমাদের কাগজপত্র রেডি করো, আমরা প্রশাসনের মাধ্যমেই তোমার জায়গাটাকে উদ্ধার করে দেব, ঠিক আছে? এখন এই কাজটা ধীরে সুস্থে চলতেছে। এখন আমরা ওই জবরদস্তি কোনো কিছু করার মধ্যে নাই, এবং সেখানে আইনজ্ঞের পরামর্শেরও প্রয়োজন আছে, সেই পরামর্শটা নিতেছে। তো সেই কারণে সারা দেশব্যাপী একটা কুৎসা আছে, এখন বিএনপি দখল করতেছে। আসলে বিএনপি যে আসল মালিককে বুঝিয়ে দিতেছে, এইটা কিন্তু পত্রিকায় লিখতেছে না। তো এটা কিন্তু একটা বড় সমস্যা আমাদের। প্রকারান্তরে কিন্তু ওই দখলবাজদের পক্ষে তারা লিখতেছে। আবার লিখার মধ্য দিয়া অথবা একটা নিউজ তৈরি করে আইসা যোগাযোগ করলো একজনের সাথে, ভাই আপনার তো এই নিউজ আছে, তো কী করতে হবে ভাই? কয় নিউজটা তো আমাকে হাউস থেকে বলছে করতে, তো আপনি যদি একটু খরচা করেন, নাহলে আমি নিউজটা কিল করে দিই। আমি কিন্তু অকপটে কথাটা বললাম। এই ধরনের সাংবাদিকও কিন্তু সারা দেশে আছে, কেরানীগঞ্জে অভাব নাই। জি, ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে, এমনকি আপনি কেরানীগঞ্জকে যে একটি মডেল টাউন করার লক্ষ্যে যেই উদ্যোগ নিয়েছেন, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ কেরানীগঞ্জবাসীকে, শুধু কেরানীগঞ্জবাসী নয়, সারা বাংলাদেশের মানুষকে। আমরা একটু চেষ্টা করি যেন মানুষ কেরানীগঞ্জকে অনুকরণ করতে পারে। আমরা কেরানীগঞ্জে একটা আমব্রেলার নিচে নিয়ে আসতে চাই, একটা ছাতার নিচে। নানা পথ থাকবে, নানা মত থাকবে, যার যার মতে শেষে থাকবে,
নানা দল থাকবে, যার যার দল সে করবে। কিন্তু সমাজ জীবনে আমরা যেন একটা সমাজে বসবাস করি, আমরা যেন একসঙ্গে বসবাস করতে পারি শান্তিতে, সেই পরিবেশটা সৃষ্টিটাই আমাদের মূল লক্ষ্য। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলে থাকি, তিনি বলে থাকেন যে কেরানীগঞ্জে যে রাস্তাঘাট অবহেলিত রয়েছে এমনকি চলমান কাজ চলছে, তিনি বলে থাকেন এই কেরানীগঞ্জকে একটি সুন্দর উপহার দিবে জনগণকে, রোডঘাটের সুযোগ সুবিধা, এমনকি মাদকের উপরে কঠিন ব্যবস্থা নিবে। মাদককারী শিবির এই কেরানীগঞ্জবাসী ঠাঁই নেই। তিনি আরও বলে থাকেন যে দর্শকদের বরাবর যার জায়গা জমিন দখল করেছে চেষ্টা করবে আইনতভাবে তার জমিন উদ্ধার করার দেওয়ার লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাবে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা টিভি 71-এর সঙ্গে থাকেন, পাশে রয়েছে খোঁজ খবরের পাশে থাকেন। আল্লাহ।